মনের উপর আলাদা ওয়ালাইকুম আলাদা ভাগ আসসালাম। করে গ্রুপ করে দিয়ে দিছিল সবার সাথে। আসসালামু আলাইকুম ও ম্যাম। গ্রুপ গ্রুপ করে দিও। জি ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ করে দিছিল। জি ম্যাম। গ্রুপ করে আলাদা আলাদা গ্রুপ করে দিছিল। এগুলো তোমরা জমা দিয়েছো? জি ম্যাম। আচ্ছা। শোনো, জাহিদ স্যার সাধারণত থেরাপিউটিক এক্সারসাইজের দুইটা টপিকস পড়া। একটা হচ্ছে গনিওমিটার। গনিওমিটার নিয়ে কিছু পড়া দিয়েছিল? গনিওমিটার নিয়ে জি না ম্যাম। দেয় নাই গনিওমিটার নিয়ে? জি না ম্যাম। ও আচ্ছা, যাই হোক, ওগুলো প্র্যাকটিক্যাল তো। উনি এখন এখান থেকে চাকরি ছেড়ে দিয়ে একটা ভালো জবে গিয়েছে আর কি, যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছে। গনিওমিটার নিয়ে। গনিওমিটার অনেকটা প্র্যাকটিক্যাল। এখন যাই হোক, তোমরা যখন আবার সামনাসামনি আসবে, উনি তো নাই, আমি নিব আর কি। আর আমি অনেক মানে যা যা পড়িয়েছি তা মোটামুটি থিওরিটিক্যাল ছিল। আর কিছু প্র্যাকটিক্যাল আছে, এগুলো আসলে প্র্যাকটিক্যালি নিতে হবে। এগুলো তোমাদেরকে এভাবে পড়ালে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, যেমন ম্যানুয়াল মাসেল টেস্টিং, সেটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল করালে তোমরা ভালো ইজি ভাবে বুঝতে পারবে। যখন তোমরা সামনাসামনি আসবে তখন সেই জিনিসগুলো আমি নিব, যেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ক্লাস হবে আর কি। সেগুলো তোমাদেরকে যেভাবে থিওরিটিক্যাল ভাবে বললেও তোমরা অত ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে না, দেখাতে হবে। সেগুলো আমি তোমাদেরকে যখন প্র্যাকটিক্যালি আসবে, তোমরা সামনাসামনি আসবে, ফেস টু ফেস আসতে পারবে, তখন ইনশাল্লাহ আমি ওই ক্লাসগুলো নিব। এখন আমি যতটুকু নিয়েছি, যেমন তোমাদের বিভিন্ন অ্যাক্টিভ প্যাসিভ মুভমেন্ট, গ্রুপ অ্যাকশন অফ মাসেল, আরো অনেক কিছু নিয়েছি, যেমন ফান্ডামেন্টাল ডিপোজিশন, তারপরে হচ্ছে সাসপেনশন, এগুলো নিয়েছি। আর কিছু কিছু আছে সেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, এগুলো হচ্ছে যখন তোমরা ফেস টু ফেস আসবে তখন আমি সেই ক্লাসগুলো নিব। হ্যাঁ, আর জাই স্যারের দুইটা টপিক আছে, জাই স্যার বলে পড়াবে বলছিল। আচ্ছা, যাই হোক, যেটাই করেছে, বাকি কিছু থাকলে আমি সেগুলো নিয়ে নিব, অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমরা একটা নতুন টপিক পড়াবো, যেটা মাসকুলার কোঅর্ডিনেশন। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা টপিক, এটা আমরা পড়বো আজকে। আর ধরো এটা শেষ হয়ে গেলে আমরা রিভিউ করব, বা যদি যে একদিন সপ্তাহে একদিন করে ক্লাস নিলাম, তখন মোটামুটি তোমাদের অনেকটা আগায় গেছে। এখন প্র্যাকটিক্যালি করাতে হবে, প্র্যাকটিক্যাল বেস বেশি। এখন যেটুকু যেগুলো থিওরিটিক্যাল ছিল সেগুলো মোটামুটি আমি পড়াইছি প্রথম থেকে। তো এখন বেশিরভাগই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড যে ক্লাসগুলো, সেগুলো হচ্ছে ওইভাবে তোমাদেরকে ক্লাস করাতে হবে। যাই হোক, আমি আজকে তোমাদেরকে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন নিয়ে পড়াবো। নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন কথাটা শুনলেই তো কি বোঝা যায় বলো তো? কি নিয়ে হতে পারে? নিউরন, মাসেল, এই দুইটার সমন্বয়। সমন্বয় হতে পারে, বা নার্ভাস সিস্টেমের সাথে মাসেলের যে কানেকশন, সেই জিনিসটা আসলে আজকের টপিকস যেটা। নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন কি? ধরো আমাদের এই যে মুভমেন্ট গুলো আমরা করি, আমাদের মুভমেন্ট গুলো কিভাবে হয়? আমাদের প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু আমাদের ব্রেন আগে ফার্স্টলি বলে। ব্রেন, তোমরা এগুলো পড়ছো আমার ধারণা, তোমরা এসএসসি তে পড়ছো। যেমন মশা কামড় দিলে মশা কিভাবে আমরা সিগন্যাল দেয়, আমরা কিভাবে মানে আমরা এটাকে প্রোটেক্ট করি, সেই জিনিসগুলো তোমরা, আমার ধারণা, তোমরা আগেই পড়ছো। নার্ভাস সিস্টেমের সাথে কিন্তু মাসেলের একটা ফাংশন কাজ করে। যেমন আমাদের ব্রেন ফার্স্টলি সিগন্যাল দেয় যে আমরা কোন কাজটা করব, দেন আমরা সেইভাবে সিগন্যাল অনুযায়ী মাসেলের অ্যাক্টিভেশনটা হয়। দেখো, যখন স্ট্রোক করে বা আদার্স কোনো প্রবলেম গুলো, ব্রেনের যেই ধরনের প্রবলেম গুলো হয়, সেটা ব্রেনে হওয়ার পরে কি হয় আমাদের, ধরো ওই মাসেলের যে ব্রেনের যেই পার্টটুকু ড্যামেজ হয়, সেই অনুযায়ী কিন্তু আমাদের শরীরে সেই প্রবলেম গুলো দেখা দেয়। যদি ধরো ব্রেনের লেফট পোর্শনে যদি ড্যামেজ হয়, তাহলে কি এটা ক্রস ভাবে যেই নার্ভ গুলো গিয়েছে, তোমরা এটা ফিজিওলজিতে পড়েছো, সেটা হচ্ছে কি কে হয়, বাম সাইডে প্রবলেম হলে কি আমাদের ডান সাইডে আমরা প্রবলেম গুলো দেখতে পাই, কারণ এটা ক্রস ভাবে কানেক্টেড হচ্ছে। স্পাইনাল কর্ড, যেটা তোমরা অ্যানাটমি বা ফিজিওলজিতে পড়েছো, বুঝতে পেরে নিশ্চয়ই বোঝার কথা, যে কিভাবে ব্রেনের মানে লেফট সাইডের প্রবলেম হলে রাইট সাইডে গুলো দেখা দেয়। তাহলে বোঝা যাবে যে যদি রাইট সাইডে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ব্রেনের লেফট সাইডে প্রবলেমটা হয়েছে। যাই হোক, আমরা আমাদের মূল টপিক চলে যাই। নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন পড়াবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ তো স্লাইড, না?
জি ম্যাম। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখো অনেক সময় পরীক্ষা আসে যে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনটা কি, বা এরকম ধরনের পরীক্ষা আসে। দেখো নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশনটা কি, যেটা আমি বললাম, যেটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের সাথে মাসেলের যে কানেকশন, সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। হ্যাঁ, কোঅর্ডিনেশন আমরা কিভাবে অনেকভাবে করতে পারি। যেমন ধরো আমরা যে হাঁটতেছি চলতেছি, আমাদের একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে হচ্ছে না, আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে আমরা হাঁটতেছি, এটা একটা কোঅর্ডিনেটিং মুভমেন্ট হচ্ছে। যদি কোঅর্ডিনেশন না থাকতো তাহলে কি আমরা ইমব্যালেন্স হয়ে যেত। অনেকে আছে না যে হাঁটার সময় ব্যালেন্স থাকে না, বা যাদের ব্রেনের প্রবলেম আছে দেখবা যে প্রপার ওয়েতে হাঁটতে পারতেছে না, তাদের হচ্ছে মাসেলগুলো ইনকোঅর্ডিনেশন থাকে। কোন কোঅর্ডিনেশন মাসেল নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন থাকে না। হ্যাঁ, আমরা ধরো আমরা বিভিন্নভাবে টেস্টও কিন্তু করতে পারি, নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন টেস্ট। আমরা যদি কিভাবে করতে পারি, আমরা যদি এভাবে করতে পারি, যেমন আমরা একটা আঙ্গুল দিয়ে আমরা আমার নোজটাকে টাচ করলাম, আমরা পেশেন্টকে এভাবে করতে পারি যে তার কোঅর্ডিনেশন ঠিক আছে কিনা, সেই টেস্টটা আমরা কিভাবে করতে পারি। আমরা পেশেন্টকে জিজ্ঞেস করতে পারি আপনার এই যে ফিঙ্গার দিয়ে আপনি নাক নোজটাকে টাচ করতে পারতেছেন কিনা, বা আপনারা দুইটা আঙ্গুল একসাথে করে টাচ করতে পারতেছেন কিনা। এভাবে আমরা কিন্তু অনেক টেস্ট করতে পারি যে সে ফাংশনটা প্রপার ওয়েতে করতে পারতেছে কিনা, যেই ফাংশনটা বলা হয়েছে সেটা প্রপার ওয়েতে করতে বলা পারছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে কি সেটা কি একত্রে ঠিক মতো লাগাতে পারবে না, যাদের প্রবলেম থাকবে তারা দেখা যাচ্ছে পারতেছে না, তারা হয়তো ব্যালেন্সের প্রবলেম থাকে যাদের, তারা অ্যাকুরেট ভাবে সেই ফাংশনটা করতে পারতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। দেখো ব্রেনের যে প্রপার, যদি ব্রেনের সবকিছু ফাংশন ওকে থাকে, তাহলে কি মাসেল ঠিক থাকলে মোটামুটি আমাদের ফাংশনগুলো আমরা প্রপারলি করতে পারবো। যারা আমাদের কাছে কেমন পেশেন্ট বেশি আসে, আমাদের কাছে বেশিরভাগই আসে ডিসেবিলিটি নিয়ে, যার ব্রেনের প্রবলেম, নার্ভাস, এই ধরনের পেশেন্ট কিন্তু কাছে বেশি আসে। সেহেতু এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি জানতে হবে। Neuromuscular coordination, দেখো এখানে definition আছে, can be defined as the ability of central nervous system to control the muscle in a execution of the multi-limb functional movement। মানে কি এই ব্রেনটা আমাদের কি কি করবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো জানো যেটা হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ড। এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন, এই ব্রেনটা যে কি করে আমাদের এই আমাদের ফাংশন, আমাদের হাত পা, আমাদের বডির যে ফাংশনটাকে এক্সিকিউশন করতে, মানে সমাধান করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের এই এই জিনিসটাকে আমরা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন বলবো। এখন দেখো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনটাকে আমরা আরো ভাবে বলতে পারি, ডিফাইন আসলে তোমরা আরো বলতে পারবে। is known as muscle motor control or muscle memory বলা হয়, is the ability to of the nervous system to efficient recruit a muscle, a group of muscle in order to perform a specific tasks unconsciously। তো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন যদি ব্যালেন্স বা ব্রেনের ফাংশন যদি ভালো থাকে, তোমাকে একটা ফাংশন করতে দিলে তুমি কিন্তু অত চিন্তা ভাবনা করে করতে হবে না, তুমি কিন্তু স্পেসিফিক ভাবে, তোমাকে হাঁটতে বলা হলো, তুমি কি ব্রেনে অত চিন্তা করবা যে আসলে গেট সাইকেলটা কেমন, কোনটা আগে ফেলতে হবে, পায়ের কোন পাতাটা ফেলতে হবে, এটা কিন্তু আমাদের চিন্তা প্রয়োজন হয় না। আমাদের ব্রেন যদি, কারণ ব্রেনটা আমাদের এই কোঅর্ডিনেট করে ফেলেছে ব্রেন নার্ভের সাথে মাসেলের, সুতরাং আমরা ইজি ভাবে, আমরা সুন্দরভাবে আমাদের যে টাস্কটা থাকে আমরা কমপ্লিটলি করতে পারি। সেটা হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন, ব্রেনের সাথে আমাদের মাসেলের যে অ্যাক্টিভিটিটা সেটা প্রপার ওয়েতে করতে পারলে সেটা হচ্ছে মানে প্রপার নিউরোমাসকুলার কোঅর্ডিনেট করতেছে, এটা আমরা বলে থাকবো। Through a series of interaction between neurological masses, a complex system is formed connecting different aspects of the muscle action, muscle contraction, coordination, বা এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রপারলি একসাথে যদি কাজ করে, এটাকে আমরা নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। আমাদের মাসেলের ফাংশন ভালো থাকতে হবে, আমাদের মাসেল কন্ট্রাকশন ঠিক মতো হতে হবে, জয়েন্ট স্টেবিলিটি ঠিক মতো হবে, বডি অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। এই সবগুলো একত্রে যদি পারফর্ম করতে পারে, বডি ব্যালেন্সটা ঠিক থাকতে হবে। কারণ ব্রেনের কোন অংশটা ব্যালেন্সে কাজ করে জানো? বডির ব্যালেন্সটা কোন অংশে কাজ করে? ব্রেনের কোন অংশটা? পিছনের অংশ। পিছনের অংশে কি সেরিব্রাম থাকে? সেরিব্রাম, জি। হ্যাঁ, আরো কি কি থাকে? হ্যাঁ, ওগুলো হচ্ছে আমাদের বডি ব্যালেন্সটাকে ঠিক রাখে। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা ফিজিওলজিতে ভালো করে জানবে যে আমাদের বডির কোন কোন পার্টটা, ব্রেনের সমস্ত পার্ট তো সব কাজ করে না। আমার স্পিচের ফাংশনটা এক জায়গা থেকে করতেছে, আমার মানে হাঁটার ক্ষেত্রে সেই ফাংশনটা আরেক জায়গায় করতেছে। ধরো আমরা
ধরো আমরা চলতেছি ফিরতেছি সেই ফাংশন গুলো আরেকভাবে করতেছে, কথা বলার দেখার এরিয়াটা আলাদা, তোমাদের ব্রেনের বিভিন্ন পার্ট আছে সেটা বিভিন্ন ভাবে ফাংশন কাজ করতেছে, এগুলো তোমরা নিউরোলজি তে পড়বে, তারপরে তোমরা তোমাদের ইয়াতে পড়ার কথা, ফিজিওলজিতে পড়ার কথা, যে ব্রেনের ফাংশন, অ্যানাটমিতে তোমরা পজিশন গুলো জানবে, নামগুলো জানবে, এগুলো তোমরা সবকিছু জেনে জানবে আর কি। ঠিক আছে, তো তো এখন বুঝলে তো যে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন কি, যেটা হচ্ছে আমাদের বডির সাথে মানে আমাদের ব্রেনের সাথে আমাদের প্রত্যেকটা মাসেল, জয়েন্ট, এভরিথিং এর যে কানেকশন, নরমাল কানেকশন, সেটা হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। আচ্ছা, সবাই এখনো ঢুকতেছে যেহেতু। আচ্ছা, দেখো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনটা কি, এখানে আরেকটা ভাবে লেখা আছে যে কোঅর্ডিনেশন বিটুইন নার্ভ এন্ড মাসেল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রেন, দে ওয়ার্ক টুগেদার টু অ্যালাউ দ্য বডি ফাংশন প্রপারলি। এখন ধরো এই যে যেটা হচ্ছে আমাদের ব্রেনের ফাংশন এবং নার্ভের মাসেলের ফাংশন, এই দুটো মিলে একত্রে হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন করে। এখন নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনের দুইটা লেভেল আছে, একটা হচ্ছে ইন্টারমাসকুলার, আর ইন্টারমাসকুলার। হ্যাঁ, ইন্ট্রা মানে কি জানো? ইন্ট্রা মানে সবসময় মনে রাখবে, এই কথাটা কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হয়, ইন্টারডিসিপ্লিনারি টিম, ডিসিপ্লিনারি টিম, এরকম দেখবা অনেক কথাই শুনবে। ইন্ট্রা মানে হচ্ছে একটা স্পেসিফিক জায়গার ভিতরে, মানে একটা মাসেলের ভিতরে যেটা ফাংশন হচ্ছে সেটা হচ্ছে ইন্ট্রা। আর ইন্টার মানে হচ্ছে ধরো আমরা গ্রুপ অ্যাকশন অফ মাসেল করেছি না, যেমন অনেকগুলো মাসেল একত্রে কাজ করে একটা ফাংশন প্রপারলি করতে পারতেছে, সেটা হচ্ছে ইন্টার, মানে অনেকগুলো ইন্টার মাল্টিডিসিপ্লিনারিটি, মানে অনেকগুলো প্রফেশন যখন একত্রে কাজ করে তাকে ইন্টার বলা হয়। আর ইন্টার হচ্ছে নিজেদের প্রফেশনের ভিতরে যদি কাজ করা হয় তাহলে ইন্টার বলা হবে। সেরকম বুঝে রাখবে যে ইন্টার মধ্যে কিন্তু অনেক সময় আমাদের প্রবলেম অ্যারাইজ হয়। হ্যাঁ, ইন্টার মানে হচ্ছে কি, যেটা হচ্ছে একটা স্পেসিফিক মাসেলের ভিতরে যদি যে ফাংশনটা করবে স্পেসিফিক মাসেলটা, সেটা হচ্ছে সেটার যদি মাসকুলার কোঅর্ডিনেশনটা ঠিক থাকে সেটার একটা ফাংশন। আর হচ্ছে ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন, এই সব মিলাই কিন্তু আমাদের হোল এই নিউরোমাসকুলার কোঅর্ডিনেট ভাবে কাজ করে থাকে। ধরো ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশনটা কি, সেটা হলো is the activation of individual neuromuscular unit within the muscle fiber. The activation of individual muscle fiber is dependent on rate coding, action potential, তোমরা নিশ্চয়ই ফিজিওলজিতে পড়েছো, recruitment of neuromuscular motor unit, synchronization of motor unit, এগুলো সমস্ত একসাথে যেটা মাসেল বান্ডেল থাকে, মাসেলের ভিতরে যেগুলো থাকে সেই জিনিসগুলো যদি সুন্দর স্মুথলি কাজ করতে পারে সেটাকে আমরা ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন বলবো। আর ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন কি, ধরো ওই যে আমরা যে পড়েছি যেমন গ্রুপ অ্যাকশন অফ মাসেল, নিশ্চয়ই তোমরা পড়েছো যে সেই জিনিসটা হলো ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন। সেটা হলো ধরো প্রত্যেকটা, যেমন আমরা এলবো ফ্লেকশন করব, আমাদের বাইসেপ কাজ করতেছে, আমাদের ট্রাইসেপসও কিন্তু কাজ করতেছে, ট্রাইসেপসটা লেনদেন হচ্ছে, বাইসেপসটা মেইন মাসেল হিসেবে কাজ করতেছে। আদার্স মাসেলগুলো যদি প্রপারলি অ্যাক্টিভেশনটা ঠিক না থাকে, অ্যাক্টিভিটিটা ঠিক না থাকে, তাহলে কি হবে, প্রপারলি কি কাজ করা যাবে? ধরো একটা মাসেলে প্রবলেম হলেই দেখবা যে যদি তোমার একটা মাসেলে পেইন হয় তাহলে তুমি মুভমেন্ট কিন্তু করতে পারতেছো না, আদার্স মাসেল গুলো তো তোমার ভালো আছে, তোমাদের জয়েন্ট ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা মাসেলে পেইন থাকার কারণে ঠিকমতো ফাংশনটা প্রপারলি করা যাচ্ছে না। সুতরাং এটা একটা গ্রুপলি কাজ করে, যেটা তোমরা আগে আমি পড়িয়েছি, যেমন অ্যাগনিস্ট, অ্যান্টাগনিস্ট, স্ট্যাবিলাইজার, সিনার্জিস্ট, এইভাবে যে একটা গ্রুপলি কাজ করে থাকে সেটাকে বলা হয় গ্রুপ অ্যাকশন অফ মাসেল বা ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন ভাবে যে কাজটা করে থাকে। এখন দেখো, সেটা আমরা উদাহরণও আমরা বোধহয় পড়েছিলাম আগে, যেমন হচ্ছে বাইসেপস যদি আমরা এলবো ফ্লেকশন করি বা বাইসেপস কার্ল করি বা এলবো ফ্লেকশন করি, সেখানে আমাদের মেইন মাসেল হিসেবে কাজ করে কি বাইসেপস, সেটা হচ্ছে আমরা অ্যাগনিস্ট বলতে পারি। আর ট্রাইসেপস যেটাকে অ্যান্টাগনিস্ট বলতে পারি। তারপরে হচ্ছে যেটা হচ্ছে ফিক্সেটর হিসেবে কাজ করবে, এটা হচ্ছে ট্রাপিজিয়াস মাসেল, পোনেটোটারি সিনার্জিস্ট হিসেবে কাজ করবে। সেই জিনিসগুলো যদি স্মুথলি কাজ করে এবং প্লাস হচ্ছে নার্ভের ফাংশন ঠিক মতো হয়, তাহলে সেই কাজটাকে আমরা বলবো ইন্টারমাসকুলার কোঅর্ডিনেশন।
এখন নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন কি? কোঅর্ডিনেশন তো বুঝছো, যেটা হচ্ছে ব্রেনের সাথে আমাদের যে মাসেল এবং মাসেলের ফাংশন যদি প্রপার ওয়েতে করতে পারি তাহলে সেটাকে আমরা নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন বলবো। আর যদি ইনকোঅর্ডিনেশনটা কি? যদি কোনো ইন্টারফেয়ার করে, কোনো কিছুতে কোনো বাধাপ্রাপ্ত হয়, কোনো ফাংশন প্রপারলি না হয়, হ্যাঁ, ইনকোঅর্ডিনেশন মানে কিছু সিগন্যাল আছে, কিছু অংশ ভালো আছে, কিছু অংশ ভালো নাই। ব্রেনের যখন স্ট্রোক করে দেখা যাচ্ছে পুরো ব্রেনই তো ড্যামেজ হয়ে যায় না, কিছু অংশ তো ভালো থাকে। বা কোনো কিছু নার্ভের কোনো জায়গায় যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে তো অন্যান্য আদার্স ফাংশন গুলো তো ভালো থাকে। তখন কি হয় দেখবা যে অনেক সময় অনেকে ডিজেবল পিপুলরা যখন হাঁটতেছে, হাঁটার ব্যালেন্সটা ঠিক থাকে না, হ্যাঁ, যে কোনো ফাংশন করতেছে সে ফাংশনটা প্রপার ওয়েতে করতে পারতেছে না। সেটাই হচ্ছে কি ব্রেনের মানে প্রপার ওয়েতে সিগন্যালটা যাচ্ছে না, কিন্তু কিছু আছে ভালো, সেটা যদি ঠিক মতো করতে না পারে সেটাকে বলা হবে নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন। দেখো এখানে ডেফিনিশন আছে কি, ইন্টারফারেন্স উইথ দ্য ফাংশন অফ এনি অফ দ্য ফ্যাক্টর হুইচ কন্ট্রিবিউট টু দ্য প্রোডাক্ট of হবে, জার্কি মুভমেন্ট হবে, অ্যারিথমেটিক মুভমেন্ট, ইনঅ্যাকুরেট মুভমেন্ট হবে, অ্যাকুরেটলি করতে পারবে না। যেটা আমি বললাম, যেমন যদি আমরা ফিঙ্গার নোজ টেস্ট করি, যেমন আমরা ফিঙ্গারকে বলি নাকের সাথে লাগানোর জন্য, যদি ঠিক মতো করতে না পারে, যাদের ব্যালেন্সে প্রবলেম থাকবে, নিউরোমাস্কুলার ইনকোঅর্ডিনেশন থাকবে, তারা কিন্তু প্রপার ওয়েতে কি টাচ করতে পারবে না। ঠিক আছে? as the harmonious working together of the muscle is disturbed হবে। The type of the incoordination exercise designed to help in overcoming it and vary according to the location of the lesion which cause it। যেটা বললাম যে ব্রেনের যখন ড্যামেজ হয়, পুরো ব্রেন তো আর ড্যামেজ হয় না, পুরো ব্রেন ড্যামেজ হলে তো পেশেন্টই বাঁচবে না, হ্যাঁ। ব্রেনের কিছু অংশ হয়তো অনেক সময় ড্যামেজ হয়ে থাকে, বা কোনো পোর্শন যদি ড্যামেজ হয়ে থাকে, তাহলে যে ফাংশনটা কোঅর্ডিনেট ভাবে এবং সুন্দরভাবে মানে কমপ্লিটলি করতে না পারে সেটাকে নিউরোমাস্কুলার কোঅর্ডিনেশন ইনকোঅর্ডিনেশন বলা হবে। আর কি কি কারণে হতে পারে? যেমন ইনকোঅর্ডিনেশন অ্যাসোসিয়েটেড উইথ উইকনেস অর ফ্ল্যাসিডিটি অফ পার্শিয়াল মাসেল গ্রুপ। অনেক সময় মাসেল গ্রুপে যদি পার্শিয়াল কোনো উইকনেস থাকে বা ফ্ল্যাসিডিটি থাকে, কোনো কারণে হয় মাসেল মানে ইনজুর্ড হয়, ইনফ্লামেশন হয়, সেক্ষেত্রেও কিন্তু ইনকোঅর্ডিনেশন দেখা দিতে পারে। যে ইন দিস কেস আইদার সাম লিশন অফ দ্য লোয়ার মোটর নিউরন প্রিভেন্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইম্পালস ফ্রম রিচিং দ্য মাসেল। আরেকটা জিনিস হচ্ছে কি, তোমরা তো পড়েছো যে আপার মোটর নিউরন কোনটা, লোয়ার মোটর নিউরন। আমাদের হচ্ছে ব্রেন এবং স্পাইনাল কর্ডটা হচ্ছে আপার মোটর নিউরন, সেগুলো যদি ড্যামেজ হয় তাহলে তো অবশ্যই প্রবলেম দেখা দিবে। এবং যদি লোয়ার মোটর পেরিফেরাল যে নার্ভগুলো আছে সেখানে যদি কোনো প্রবলেম দেখা দেয়, তাহলে কিন্তু এই যে মানে নর্মাল যে মুভমেন্টটা, কোঅর্ডিনেশন যে মুভমেন্টটা, সেটা কিন্তু প্রপারলি হবে না। তাহলে কি কি কারণে হতে পারে এই কোঅর্ডিনেশন ইনকোঅর্ডিনেশন যে প্রবলেমটা হতে পারে, সেটা কি কারণে হতে পারে? যদি কোনো মানে লোয়ার মোটর নিউরনের ভিতরে কোনো প্রবলেম অ্যারাইজ হয়, অনেক সময় ইনফ্লামেশন হয় বা ইনজুর্ড হয়, যদি হয় তাহলে পেরিফেরাল নার্ভে যদি হয়ে থাকে তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। Incoordination associated with spasticity of the muscle lesion affecting the motor area of the cerebral cortex or upper motor neuron lesion। যেটা বললাম সেরিব্রাল কর্টেক্সে যদি প্রবলেম হয় তাহলে কি হয়, সেরিব্রাল কর্টেক্সে প্রবলেম হলে কি স্পাস্টিসিটি ডেভেলপ হয়। ব্রেনের যদি ড্যামেজ হয় দেখবে যে প্রথম দিকে ফ্লাসিডিটি থাকে, তারপরে আস্তে আস্তে কি স্পাস্টিসিটি ডেভেলপ হয়ে যায়। হ্যাঁ, তোমরা দেখবে যে স্ট্রোক পেশেন্ট কারো দেখার থেকে থাকে, আত্মীয় স্বজনের মধ্যে থাকে, তাহলে দেখবে যে প্রথমে কি থাকে ফ্লাসিডিটি ডেভেলপ হয়, পরে আস্তে আস্তে স্পাস্টিসিটি ডেভেলপ হয়। ফ্লাসিডিটি স্পাস্টিসিটি তো বুঝতেছো যে ফ্লাসিডিটি একদম প্যারালাইসিস হয়ে যাবে, একদম লুজেস হয়ে যাবে, লো টোন হয়ে যাবে। আর স্পাস্টিসিটি অনেক সময় শক্ত হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়, মানে সোজা টেনেও সোজা করা যাচ্ছে না, টেনেও মানে ভাঁজ করা যাচ্ছে না। এই ধরনের প্রবলেমটা যখন অ্যারাইজ হয় তখন সেটাকে স্পাস্টিসিটি বলা হয়। When even some appropriate impulses are able to reach them and the coordination of the muscle in such that their response to them in abnormal।
মানে যদি স্পাস্টিসিটি, যেমন আপার মোটর নিউরন লিশন হলে কি হয়, ব্রেনের যে ড্যামেজ হয় প্রথম দিকে প্লাস্টিসিটি থাকে, তারপর আস্তে আস্তে স্পাস্টিসিটি ডেভেলপ হয়। স্পাস্টিসিটি ডেভেলপ হলে নর্মাল মুভমেন্টটা হ্যাম্পার্ড হয়, এবং তখন দেখা যাচ্ছে যে যে কোনো একটা ফাংশন করতে বললে সেটা প্রপার ওয়েতে কিন্তু করতে পারবে না। স্ট্রোক পেশেন্ট কারো যদি, কারণ স্ট্রোক এখন খুবই কমন একটা প্রবলেম, ডিজিজ, বা যেটা আমাদের মানে এরা বাংলাদেশে হয়ে গেছে। দেখা যাচ্ছে যে অনেকের আত্মীয় স্বজনের মধ্যে এই ধরনের প্রবলেম আছে। তোমরা দেখতে পাবে যে তাদের কি হাত পা শক্ত হয়ে যায়, হাত পা শক্ত হয়ে গেছে, তারা একটা মুভমেন্ট করতে চাইলে করতে পারে না, প্রপার ওয়েতে মুভমেন্ট করতে পারতেছে না, হাতে একটা কিছু ধরতে বললে হয়তো বাঁকা তেরা ভাবে ধরতেছে। এইটাই হচ্ছে ইনকোঅর্ডিনেশন। সে কিছু সিগন্যাল তার ভালো আছে, কিছু সিগন্যাল তার ভালো নাই, সেক্ষেত্রে এই ধরনের প্রবলেমটা হয়। তাহলে এটাকে আমরা নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশন বলবো। আরো আরো কিছু কারণ হতে পারে, যেমন সেরিব্রাল অ্যাটাক্সিয়া হয় জেনারেলি নোন, যদি ইনকোঅর্ডিনেশন রেজাল্টিং ফ্রম সেরিব্রাল লিশন, সেরিবেলাম, সেরিব্রাল, তোমরা পড়ছো। এই ধরনের লিশন হলে হাইপোটোনিসিটি হয়, ফ্লেক্সিবিলিটি হয়। অনেক সময় যদি এরকম হয়, অ্যাটাক্সিয়া হয়, তাহলে কি হবে, ফ্লেক্সিবিলিটি হয়। যেটা বললাম স্পাস্টিসিটি হলো যেমন ইনকোঅর্ডিনেশনের প্রবলেম হবে, ফ্লেক্সিবিলিটি থাকলেও ইনএডিকুয়েট fixator action is not only of the muscle direct concerned with the group of action but of the body generally। আচ্ছা, যদি সেরিব্রা মানে ব্রেনের বিভিন্ন অংশে ড্যামেজের কারণে দেখা যাচ্ছে যে অনেক সময় স্পাস্টিসিটি ডেভেলপ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে ফ্লাসিডিটিও ডেভেলপ করে। এই ধরনের স্পাস্টিসিটি ডেভেলপ করলেও যেমন ইনকোঅর্ডিনেশনের প্রবলেম হবে, ফ্লাসিডিটি ডেভেলপ করলেও কিন্তু ইনকোঅর্ডিনেশনের প্রবলেম হবে। তো আবার আরো আছে যে ইনকোঅর্ডিনেশন রিজনিং ফ্রম লস অফ কাইনেস্থেটিক সেন্সেশন। অনেক সময় কাইনেস্থেটিক ব্রেনের বিভিন্ন এরিয়াতে ড্যামেজ হলে কাইনেস্থেটিক যে মুভমেন্টটা, যেমন আমাদের হাঁটার ক্ষেত্রে যেই ব্রেনের যে অংশটা কাজ করতেছে সেখানে যদি প্রবলেম হয় তাহলে কি মুভমেন্টে প্রবলেম হবে। যেমন অনেক সময় টেবিস ডরসালিস বা হাঁটার যে প্যাটার্নটা, নর্মাল গেট প্যাটার্নটা, সেটা কিন্তু ফলো করতে পারে না। সেই ধরনের প্যাটার্ন অনেক সময় যেটাকে হয় সেটাকে ট্যাবিটিক অ্যাটাক্সিয়া বলা হয় বা ট্যাবিস ডরসালিস বলা হয়। নর্মাল যে গেট প্যাটার্নটা সেটা করতে পারে না। বা আরেকটা জিনিস হচ্ছে যে যেমন চোখ বন্ধ করলে যেমন নিজের পজিশনটা বুঝতে পারে না, প্রোপ্রিওসেপশন প্রবলেম হয়। প্রোপ্রিওসেপশনটা কি, প্রোপ্রিওসেপশনটা হচ্ছে কি, আমাদের ধরো আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে আমি শুয়ে আছি না বসে আছি, বা আমি আমার হাতটা কি উপরে আছে না নিচে আছে, এটা আমরা চোখ বন্ধ করে কি বলে দিতে পারি আমরা নর্মাল যারা পারসন। কিন্তু যাদের হচ্ছে এই ধরনের প্রবলেম হয়, যে ট্যাবিটিক ডরসালিস বা ট্যাবিটিক অ্যাটাক্সিয়া, তারা কি হয়, চোখ বন্ধ করে বলতে পারে না নিজের পজিশনটা কেমন, যে আমি বসে কি আমার পাটা কি উপরে না নিচে, সেই জিনিসটা জিজ্ঞেস করলে বলতে পারবে না। সেটা এই ধরনের প্রবলেমকে বলা হয় এই যে সেন্সরি অ্যাটাক্সিয়া বলা হয়। তোমরা এগুলো আরো ডিটেলস পড়বে পরে। এখন দেখো যেটা এখন তো বুঝলে যে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনটা কি আর নিউরোমাসকুলার ইনকোঅর্ডিনেশনটা কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, জান্নাতুল তুমি কি বুঝছো যে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনটা কি আর ইনকোঅর্ডিনেশনটা কি? জান্নাতুল কথা বলতেছে না। ইয়াসির, তমাল তুমি বুঝছো নিউরোমাসকুলার কোঅর্ডিনেশনটা কি আর ইনকোঅর্ডিনেশনটা কি? ম্যাম বলছে আরেকবার যদি একটু মানে একটু ক্লিয়ার হবার ছিল। মানে যেটা হচ্ছে ব্রেনের যদি কোনো প্রবলেম হয় তাহলে কি হয়, কোঅর্ডিনেট মুভমেন্ট হয়। আমরা নর্মাল পারসন বা যারা নর্মাল পারসন আমরা আছি, তাদেরকে আমাদের তো হাঁটা চলা সবকিছু মুভমেন্ট কি আমাদেরকে বলে দিতে হয় যে এই ফাংশনটা এভাবে করতে হবে, এই মুভমেন্ট এভাবে করতে হবে, এটা কিন্তু আমাদের প্রয়োজন হয় না, আমাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না, কিন্তু আমরা প্রপারলি সেই মুভমেন্টটা করতে পারি, তাই না? সেটা আমাদের ব্রেন সিগন্যাল দিচ্ছে। আমরা প্রপার ওয়ে, ব্রেনটা কিভাবে কাজ করে, ব্রেনের যখন আমাদের একটা কিছু মেমোরি হলো, সেটা ব্রেন থেকে কি হয়, এই সিগন্যালটা আমাদের স্পাইনাল কর্ডে যায়। স্পাইনাল কর্ড থেকে দেখবা যে বিভিন্ন এফআরএন নার্ভ রুট, এগুলো পড়ছো মনে হয় তোমরা ফিজিওলজিতে, সেটা কি রিফ্লেক্সের মাধ্যমে কিভাবে কি করে, সেটা আমাদের একদম পেরিফেরাল নার্ভের মাধ্যমে একদম স্পেসিফিক এরিয়াতে যে সেই ফাংশনটা আমরা করি। তো এই যে সিগন্যাল, কতগুলো সিগন্যাল দেখো ব্রেন থেকে আমাদের একদম মানে একদম লোয়ার পোর্শন পর্যন্ত যাওয়ার যে এই সিগন্যালটা প্রপার ওয়েতে ঠিক মতো যদি হতে পারে, সেটা হচ্ছে নিউরোমাসকুলার কোঅর্ডিনেশন। হ্যাঁ,
আর ইনকোঅর্ডিনেশন যদি ধরো তোমার ব্রেনের কোনো এরিয়াতে ড্যামেজ লিশন বা কোনো কিছু হয়ে থাকে, ইনফ্লামেশন হয়ে থাকে, কোনো ডিজিজ হয়ে থাকে, তাহলে কি প্রপার ওয়েতে সে ফাংশনটা করা যায় না, সেটা কি ইনকোঅর্ডিনেশন। জাস্ট বাংলা ভাষায় যেটা একটা নর্মাল ভাষায় সেটা হচ্ছে ইনকোঅর্ডিনেশন। যদি কোনোভাবে করতে না পারে, ঠিক মতো করতে না পারে, ধরো ব্রেনের কিছু অংশ ভালো আছে, কিছু অংশ ভালো নাই, বা স্পাইনাল কর্ডে কিছু অংশ ড্যামেজ হয়েছে, কিছু অংশ ভালো আছে, সেই দেখা যাচ্ছে যে একটা মুভমেন্ট করতে বলা হয়েছে, সে প্রপার ওয়েতে করতে পারছে না। একটা জিনিস ধরতে বলা হচ্ছে, সে প্রপার ওয়েতে সেই জিনিসটা ধরতে পারছে না। বা আমি যদি বলি যে আমরা অনেক সময় টেস্ট করি এরকম ফিঙ্গার নোজ টেস্ট, নাকটাকে টাচ করতে বলা হচ্ছে, যে নর্মাল পারসন তাকে বলা হলো ফিঙ্গার নোজ টেস্ট মানে টাচ করার জন্য, সে ইজি ভাবে করে ফেলতে পারবে। কিন্তু যদি একটা পেশেন্টকে বলো যার এই ধরনের নিউরোলজিক্যাল প্রবলেম আছে, সে কিন্তু প্রপার ওয়েতে সে ফিঙ্গার দিয়ে নোজটাকে টাচ করতে পারবে না। হ্যাঁ, হয়তো বাঁকা তেরা ভাবে যাচ্ছে, কিন্তু পারলেও বাঁকা তেরা ভাবে যাচ্ছে, সেটা জিন কোঅর্ডিনেশন, সে কোঅর্ডিনেট করতে পারলো না সেটা। আর এখন যেটা পড়াবো সেটা হচ্ছে মোটর লার্নিং। মোটর লার্নিং কি? মোটর লার্নিং হচ্ছে, দেখো আমরা বিভিন্ন যে ফাংশন গুলো শিখি, সেগুলো কি আমরা আমাদের চিন্তা ভাবনা করতে হয় কোনো কাজের জন্য। বা ধরো একটা এক্সাম্পল আমি বলি, যেমন আমরা সবাই নাম লেখা শিখেছি, তাই না? আমরা লিখা শিখেছি, আমরা কিন্তু চোখ বন্ধ করেও লিখতে পারবো, তাই না? নিজের নামটা ডান হাত দিয়ে, যারা আমরা ডান হাত ইউজ করি। কিন্তু তুমি বাম হাত দিয়ে একবার চেষ্টা করে দেখো তো তোমার নামটা লিখতে, তুমি পারো কিনা। কিন্তু পারবে না, কারণ হচ্ছে কি তোমার মোটর মানে অনেক চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু তুমি যদি রেগুলারলি বাম হাত দিয়ে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি শিখে ফেলবে। এটাই হচ্ছে মোটর লার্নিং, মানে প্র্যাকটিস। তুমি যখন প্র্যাকটিস করবে, যেমন আমরা পেশেন্টকে কি করি, আমরা পেশেন্টকে আমাদের কাছে যখন আসে, তখন হচ্ছে ধরো প্যারালাইসিস হলো, তার নার্ভের প্রবলেম হলো, ব্রেনের প্রবলেম হলো, এই ধরনের প্রবলেম অ্যারাইজ হওয়ার পরে কি করি আমরা, এই যে মোটর লার্নিং এর যে ফাংশনটা, সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি। যে বারবার রিপিটেশন করার ফলে দেখা যাচ্ছে সেই জিনিসটাকে সে মানে শিখে ফেলে। ধরো স্পোর্টসম্যানরা, তুমি স্পোর্টসম্যানদের কথা চিন্তা করো, যে যারা রেগুলারলি প্র্যাকটিস না করলে কি তারা তাদের পারফরমেন্স কিন্তু ভালো হয় না। বা এবং করতে করতে তাদের এটা একটা মেমোরির মধ্যে চলে আসে, তখন তার চিন্তা ভাবনা করতে হয় না, সেই ফাংশনটা সে প্রপারলি করতে পারতেছে। যারা বেশি প্র্যাকটিস করতেছে তাদের কিন্তু তাদের জন্য ইজি হচ্ছে, যারা বেশি প্র্যাকটিস করতে পারতেছে না, করে না, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইজি হবে না। এখন দেখো যারা বাস্কেটবল গ্রাউন্ডে বাস্কেটবল খুব ভালো খেলে, তারা কি খুব ভালোভাবে ইজি ভাবে কিন্তু বলটা থ্রো করে একদম মানে বক্সে ফেলতে পারে। কিন্তু যে কখনোই প্র্যাকটিস করে না, সে কি কিন্তু এই বলটা থ্রো করলে যাবে ওখানে? কারণ তার স্কিল, তার টার্গেট, তার মানে অ্যাকুরেট যে মেজারমেন্টটা, সেটা কিন্তু সে শিখে ফেলেছে বারবার প্র্যাকটিস করতে করতে। এটাই হচ্ছে মোটর লার্নিং, আমাদের ব্রেনের সেই এরিয়াটা মানে স্কিলফুল হয়ে যায়। এটা যে যেমন দেখো, যা the process of improving motor skill through practice with long lasting change in the capability for responding. The cerebellum and basal nuclei play a major role in such coordination. মানে তখন কি হয়, এই যে আমাদের ব্রেনের যে অংশগুলো, মানে এইগুলো হচ্ছে মেজর রোল প্লে করে। বারবার প্র্যাকটিস করতে করতে দেখা যাচ্ছে এটা একদম মুখস্থ হয়ে যায়। যেমন ছোটবেলায় আমরা কি এত বড় বড় কবিতা বুঝে না বুঝে শুধু বারবার পড়লেই কি মুখস্থ হয়ে গেছে না ব্রেনে, এখনো এটা একদম সেট আপ হয়ে গেছে। হ্যাঁ, এখন বুঝে না বুঝেও মুখস্থ করে ফেলা যায়, কারণ বারবার প্র্যাকটিস করে করে পরবর্তীতে ব্রেনের যখন আর বয়স হলে পারা যায় না, কারণ ডিজেনারেটিভ চেঞ্জ শুরু হয়ে যেতে থাকে ব্রেনের, তখন আর এই জিনিসগুলো সম্ভব হয় না। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে মোটর লার্নিং। আমরা যে বারবার প্র্যাকটিস করলে ব্রেনের যেভাবে কাজগুলো করে থাকে, সেটাকে মোটর লার্নিং বলা হয়। ধরো তুমি বাম হাত দিয়ে যদি এখন থেকে রেগুলারলি প্র্যাকটিস করে লেখা, তাহলে কিন্তু এক সময় তুমি ধরো দেখবে যে তুমি আস্তে আস্তে পারতেছো, তুমি এই বাঁ হাত দিয়ে তুমি তোমার লেখা চেষ্টা করে পারতেছো, সেটাই হচ্ছে মোটর লার্নিং। আবার স্পোর্টসম্যানরা যে বারবার প্র্যাকটিস করতেছে, তাদের কিন্তু ব্রেন মানে দেখা যাচ্ছে সে ব্রেনটা এমন ভাবে সিগন্যাল দেয় যে সে কিন্তু এই জিনিসগুলো খুব প্রপারলি করতে পারে। ধরো একটা বল আসলো, সেটাকে ক্যাচ করার, এটা নর্মাল পার্সন যারা কখনোই করে না সে হয়তো পারবে না, কিন্তু যারা মানে সবসময় প্র্যাকটিস করছে, সে একটা বল উপরে উঠলো, সে ক্যাচ করার, তার মানে কোথায় ধরলে, কোথায় কিভাবে ধরলে সে বলটা ক্যাচ করতে পারবে, সে কিন্তু সেটা শিখে ফেলে। সেটা হচ্ছে মোটর লার্নিং, ব্রেনের এই সিগন্যালটা, ব্রেনের এই ফাংশনটা।
হ্যাঁ, দেখো এখানে যে motor learning has been defined as a set of internal process associated with practice and experience leading to relatively permanent change in the capability of skill behavior. পার্মানেন্ট চেঞ্জ হয়েছে, সে চোখ বন্ধ করে অনেক কিছু পারে। এখন পার্মানেন্ট চেঞ্জ কি? এখন তুমি দেখবে যে তুমি ডান হাত দিয়ে যদি সবসময় তুমি তোমার লেখা লিখো, তুমি কিন্তু তোমার নাম এমন মুখস্থ হয়ে গেছে, তুমি চোখ বন্ধ করে তোমার নামটা লিখতে পারবে। হ্যাঁ, তোমার স্কিল বিহেভিয়ার তৈরি হয়ে গেছে ব্রেনের ভিতরে পার্মানেন্টলি। সেটা কিন্তু তুমি চোখ বন্ধ করেও কিন্তু তোমাকে একটা তোমার নামটা লিখতে বললে কাগজে তুমি লিখতে পারবে, কারণ তোমার মানে এই ব্রেনের এই ফাংশনটা তুমি একদম প্রপারলি হয়ে গেছে। কিন্তু তুমি বাঁ হাত দিয়ে ট্রাই করে দেখো, তুমি কিন্তু পারবে না, কারণ তোমার বাঁ হাতের যে মানে স্কিলটা সেটা সেভাবে ডেভেলপ হয় নাই। হ্যাঁ, in the other word, motor learning is when complex process in the brain occur response to practice and experience a certain skill, resulting the change in the central nervous system and allow for production of a new motor skill. আচ্ছা দেখো, যারা জিমন্যাস্টিক বলে বা যারা ধরো বিভিন্ন স্কিল করানো, যে রশি দিয়ে লাফ দেয় বা ঝুলে বিভিন্ন জায়গায় অনেক ইয়ার মধ্যে প্র্যাকটিস করে, তাদের মতো কি নর্মাল পার্সনরা ট্রাই করলেই পারবে? তারা দেখা যায় কত উঁচু থেকে ঝুলতে গিয়ে আরেক রশি ধরতেছে, এত ইজি ভাবে করতেছে। তার মানে এটা প্র্যাকটিস, তারা কিন্তু মানে পড়ে যাবে না, কারণ হচ্ছে তাদের প্র্যাকটিস করতে করতে তাদের এটা ব্রেনে এমন ভাবে ডেভেলপ হয়ে গেছে। প্রথম দিকে হয়তো সে ফেলিউর ছিল, কিন্তু আস্তে আস্তে তার স্কিল ডেভেলপ হয়ে গেছে, যখন দেখো বিভিন্ন পারফরমেন্স যখন করতেছে দেখা যাচ্ছে খুব ইজি ভাবে সে করতে পারতেছে, যেটা আমরা খুব ভয় পেয়ে যাই এটা কিভাবে সম্ভব, কিন্তু সে পারতেছে, কারণ সে এটা প্র্যাকটিস করতে করতে সেটাই তার স্কিল বিহেভিয়ার তার ব্রেনে হয়ে গেছে, সে জানে যে এভাবে করে করতে হবে। যেমন এই মোটর লার্নিং এর কিছু স্টেজ আছে, মানে এটা নর্মাল একটা মানে থিওরির মতো। যেমন দেখো যে আমরা যখন কোনো কিছু একটা ফাংশন প্রথম করতে চাই, তা আমাদের ব্রেনটা অনেক বেশি কাজ করতে হয় না? স্টেপ প্রথমে ধরো লিখতে শিখার ক্ষেত্রে প্রথমে আমাদের খুব চিন্তা ভাবনা করতে হয় যে এভাবে, তুমি যদি বাম হাত দিয়ে ট্রাই করো কোনো কিছু লেখা, তোমাকে ফার্স্টলি কিন্তু ব্রেনের ফাংশন বেশি কাজ করতে হবে, যে আমি ব্রেনের ফাংশনে কিভাবে কলমটা ধরবো, কিভাবে ফার্স্টলি টান দিব, কিভাবে করব, এটা সমস্ত কিছু কিন্তু কগনিটিভ ফাংশনটা, প্রথম ফাংশনটা আমার কগনিটিভ থাকবে, চিন্তা ভাবনা বেশি থাকবে। এর ক্যারেক্টারিস্টিকটা কেমন হবে? মুভমেন্ট আর স্লো, ইনকনসিস্টেন্ট, ইনএফিসিয়েন্ট, মানে এটা খুব স্লো হবে। আমি যখন যেই ফাংশনটা করব সেটা কি একটা ধাপ আছে, যখন এই মোটর লার্নিংটা ডেভেলপ হওয়ার জন্য এটা কিছু স্টেজ আছে, ধাপ আছে। সেটা হচ্ছে ফার্স্টলি কি আমাদের কগনিটিভটা বেশি কাজ করে, আমাদের ব্রেনটা খুব চিন্তা ভাবনা করে এই ফাংশনটা করতে গেলে আমাকে এভাবে ক্রমটা ধরতে হবে, এভাবে মুভমেন্টটা করতে হবে, এভাবে ট্রাই করতে হবে, বা এই কাজটা করতে হলে আমাকে এভাবে করতে হবে, এটা আমার ব্রেনটা বেশি কাজ করে। কনসিডারেবল কগনিটিভ অ্যাক্টিভিটি ইজ রিকোয়ার্ড, বেশি কগনিটিভ অ্যাক্টিভিটি বেশি প্রয়োজন হবে। অ্যাটেনশন ডিমান্ড কি, আমার অনেক বেশি অ্যাটেনশন দিতে হয়। সেক্ষেত্রে অ্যাটেনশন ইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট মাস্ট মুভ টু প্রডিউস এ স্পেসিফিক রেজাল্ট, কিভাবে করলে আমি স্পেসিফিক রেজাল্টটা পাবো, সেটা কিন্তু আমার ব্রেন অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। যখন আমি প্রথমে যদি কোনো একটা স্পেসিফিক টাস্ক তুমি যদি করতে চাও বা যেটা করবে, তখন তোমার ব্রেনকে কিন্তু বেশি রেসপন্স করতে হয়। প্র্যাকটিস সেশন আর পারফর্ম ফোকাস লেস ভেরিয়েবল, ইনকর্পোরেট এন্ড ক্লিয়ার মেন্টাল ইমেজ খুব মানে খুব বেশি চিন্তা ভাবনা করতে হয়, যেটা আমি বললাম কগনিটিভ এর ফাংশনটা খুব বেশি থাকে। আর্লি কগনিটিভ এসেনশিয়াল এলিমেন্ট ওয়ার নট অবজার্ভ, নট প্রেজেন্ট, মানে বেশি দেখা যাচ্ছে যে খুব বেশি ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে হয়, দেখতে হয়, মানে ব্রেনের ফাংশনটা বেশি হয়। লেট কগনিটিভ হচ্ছে কি আস্তে আস্তে কি হয়, এসেনশিয়াল এলিমেন্ট আর স্টার্টিং টু অ্যাপিয়ার, তুমি যেটা করতে চাচ্ছ সেটা আস্তে আস্তে তুমি করতে পারবে। এটা হচ্ছে স্টেজ, কতগুলি স্টেজে তুমি এই মানে মোটর লার্নিংটা করবে। অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে কি আস্তে আস্তে তুমি ব্রেনের সাথে সাথে তুমি পারফরমেন্সও ভালো করতে পারছো, ব্রেনটা একটু কম ইউজ করলেও চলবে। সেকেন্ড স্টেজে দেখা যাচ্ছে মুভমেন্ট আর মোর ফ্লুইড, রিলেবল এন্ড এফিসিয়েন্ট, আর লেস কগনিটিভ অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড, বেশি চিন্তার মানে সেকেন্ড স্টেজে কি হয় যে তুমি পারফরমেন্সটা পারবে, তুমি আস্তে আস্তে মানে অত ব্রেনের ফাংশনটা একটু কম করলেও চলবে, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু পারতেছো। অ্যাটেনশন কিন্তু কি মানে প্রথম যখন কগনিটিভে বেশি অ্যাটেনশন প্রয়োজন ছিল, আর অ্যাসোসিয়েটিভ স্টেজে মানে সেই ব্রেনটা একটু কম ইউজ করলেও চলবে। সাম পার্ট অফ দ্য মুভমেন্ট আর কন্ট্রোল কনসিয়াসলি এন্ড সাম অটোমেটিকলি, সাম কিছু হচ্ছে কনসিয়াসলি করতে হবে, কিছু অটোমেটিকলি তুমি পেরে ফেলবে আস্তে আস্তে।
Activity key practice session link performance and result coordination can be very clear mental image accurate performance আস্তে আস্তে accurately হওয়া শুরু করবে then কি হবে early associated essential element appear but not be consistency কিন্তু পারবে মাঝে মাঝে পারা যাবে মাঝে মাঝে ভুল হবে এভাবে আস্তে আস্তে মানে কাজটা আগাতে থাকবে লেট অ্যাসোসিয়েটিভ এসেনশিয়াল অ্যাসোসিয়েটিভ কি হবে এসেনশিয়াল এলিমেন্ট অ্যাপিয়ার রেগুলারলি এট দ্য স্যাটিসফ্যাক্টরি লেভেল আস্তে আস্তে তুমি স্যাটিসফ্যাক্টরি লেভেলে যেতে থাকবে হ্যাঁ দেন হচ্ছে কি সবার লাস্টের যেটা স্টেজ অটোনোমাস এটা কি মুভমেন্ট আর অ্যাকুরেট কনসিস্টেন্স এন্ড এফিসিয়েন্ট এটার ক্ষেত্রে কি লাস্ট স্টেজে কি মুভমেন্ট পারফরমেন্সটা ভালো হয় এটা পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলে প্রথমে যখন পেশেন্টকে করতে বলবো তখন দেখবে যে পেশেন্টকে দেখতে হবে চিন্তা করতে হবে ব্রেনটাকে কাজে লাগাতে হবে দেন আস্তে আস্তে সে কিছু ব্রেনটাকে কম কাজে লাগাও কিন্তু আস্তে আস্তে পারবে আর অটোনোমাস সে আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে সে কিছু ব্রেনের অ্যাক্টিভিটি না করেও কিন্তু সে অনেক কিছু করতে পারবে হ্যাঁ সেরকম যেমন ধরো একটা পেশেন্টকে হাঁটানোর ক্ষেত্রে বা নর্মাল আমরা যে হাঁটি আমাদের ব্রেন অটোনোমাস পর্যায়ে আছে যে আমরা হাঁটাটা কিন্তু আমাদের অনেক চিন্তা ভাবনা করে হাঁটতে হয় না একটা পেশেন্টকে হাঁটতে বললে দেখবে ফার্স্টলি দেখবে যে জায়গাটাতে পাটা কেমনে ফেলবে তারপরে কি স্টেপটা কিভাবে ফেলবে তারপরে দাঁড়াবে কিভাবে অনেক কিছু চিন্তা ভাবনা তাকে করতে হয় হ্যাঁ কিন্তু নর্মাল যে পার্সন বা যারা আছে তাদের কিন্তু করতে হয় না সেরকম মোটর স্কিলের ক্ষেত্রে কি নর্মাল তুমি যে কোনো স্কিল ডেভেলপ করার জন্য তোমাকে কিন্তু এই স্টেজগুলো পার হতে হবে ক্যারেক্টারিস্টিকে লিটল অর নো কগনিটিভ অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড এখানে অ্যাক্টিভ মানে কগনিটিভ চিন্তা ভাবনা না করলেও চলবে আস্তে আস্তে এত বেশি পারফরমেন্সটা ভালো পর্যায়ে চলে যাবে যে অত বেশি চিন্তা ভাবনা না করলেও চলবে মুভমেন্ট আর লার্জলি কন্ট্রোল অটোমেটিক্যালি অ্যাটেনশন ক্যান বি ফোকাস অন টেকটাইল চয়েস মানে আস্তে আস্তে অ্যাটেনশন চলে আসবে অটোমেটিকলি তুমি পারফরমেন্স করতে পারবে যেমন যেটা আমি বললাম যে তোমার আমরা ছোটবেলা থেকে লিখতে লিখতে যখন লিখছি তখন তো নিশ্চয়ই আমাদের লেখার প্যাটার্ন এত ভালো ছিল না এখন লিখতে লিখতে লেখার দ্রুত হয়ে গেছে স্পিডও হয়ে গেছে অত চিন্তা ভাবনা করতে হয় না দেখবে যে কিছু কিছু স্পেলিং আছে যে নাম মনে আসলে নিজেই হাতে করে লিখে ফেলা যায় অত বেশি চিন্তা ভাবনা করার প্রয়োজন হয় না কারণ আমাদের মেমোরি আমাদের মোটর স্কিল এত বেশি ডেভেলপ হয়ে গেছে লেখার ক্ষেত্রে বা তুমি যদি নতুন কোনো স্কিল ডেভেলপ করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু এই স্টেজগুলো তোমাকে পার করতে হবে আর activity key practice session are more result oriented focus is greater range of movement speed acceleration and use of skill in a novel situation আস্তে আস্তে তুমি অনেক ভালো পর্যায়ে চলে যাবে জাস্ট এইটা আর মনে হয় 1 মিনিট সময় আছে তো এটাই কিন্তু লাস্ট ইয়ার ছিল এটা আর্লি অটোনোমাস আর লেট স্টেজে তুমি ফুললি পারফর্ম করতে পারবে ঠিক আছে মোটামুটি ক্লাসের ইয়াগুলো তোমাদের প্রায় সব শেষ হয়ে গেছে এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যালি যখন করবে তখন তোমাদেরকে প্র্যাকটিক্যাল করাবো মাঝে মাঝে আমি ক্লাস নিবো যেমন সপ্তাহে ধরো বুধবার দিন করে আমি ক্লাস নিলাম হ্যাঁ আর শনিবারে নিব না শনিবারে আমাদের মিটিং টিটিং আছে তো তোমাদের সময়ও কিন্তু প্রায় শেষ আর 1 মিনিট আছে তো তোমরা এই জিনিসগুলো বুঝতে পারছো তো তমাল বুঝছো জি ম্যাম এগুলো পড়তে হবে আমি স্লাইড দিয়ে দিব তোমরা পড়বে আর বুধবার করে আমি ক্লাস নিতে থাকি মোটামুটি শেষের দিকে আর যেগুলো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড সেগুলো তো প্র্যাকটিক্যালি নিতে হবে এগুলো আমি বুঝালেও তোমরা বুঝবে না ম্যানুয়াল মাসেল টেস্টিং তোমাদের কাছে অনেক কঠিন মনে হবে দেখিয়ে দেখিয়ে বললে তোমাদের কাছে মেমোরাইজ ভালো হবে ইনশাআল্লাহ ফেস টু ফেস যখন সম্ভব হবে তখন আমি ওই জিনিসগুলো নিব তারপর শর্টলি আমি আস্তে আস্তে অল্প অল্প করে নিতে থাকবো তো সপ্তাহে আমি বুধবার দিন করে ক্লাস নিব প্রায় সময় শেষ মনে হয় ক্লোজ হয়ে যাবে তোমরা নিশ্চয়ই ভালো থাকো সুস্থ থাকো আর ক্লাস সবাই অ্যাটেন্ড করবে সব ক্লাসে অ্যাটেন্ড করবে কারণ অ্যাটেন্ডেন্স গুলো কিন্তু মাহিন তুমি সুন্দর করে রেখে দিবে যে পর্যন্ত আমাকে দিয়েছো এর পরে থেকে কিন্তু সুন্দর করে রেখে দিবে ঠিক আছে জি ম্যাম যাই হোক আমি শেষ করে দিলাম